আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আমরা আজকে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব। আমার যে হ্যান্ড নোটটি থেকে পড়ানোর কথা ছিল সেই হ্যান্ড নোটটি থেকেই পড়াবো। সব যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা আজকে আলোচনা করব মুক্তিযুদ্ধ থেকে। কারণ হচ্ছে যে আপনাদের মুক্তিযুদ্ধের পরবর্তী যে ক্লাসটি সেটি হওয়ার কথা, সেটি আজকে হবে মুক্তিযুদ্ধের উপরে আর কি। আমাকে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর কি। আমি তারপর একটু দেখে নিই ল্যাপটপে। দয়া করে জানাবেন যে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা। আমার হ্যান্ড নোট থেকেই আমি আপনাদেরকে শেখাবো। আমি আপনাদেরকে যেহেতু কথা দিয়েছি, আমার হ্যান্ড নোটগুলোই আপনি আপনাদেরকে দেখাবো। ওকে, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আমার যে নোটটি সেটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা যেহেতু 11তম থেকে 20তম গ্রেডের চাকরি নিয়ে আলোচনা করছি, আমরা কিন্তু 11তম থেকে 20তম গ্রেড আমাদের টার্গেট কি, 11 থেকে 20 এর মধ্যে একটা চাকরি আমাদের দরকার। যেহেতু 11 থেকে 20তম গ্রেডের চাকরি দরকার, সেজন্য আমি বারংবার বলি যে আপনাদেরকে এই মুক্তিযুদ্ধের উপর যেগুলো আপনারা জানেন, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আসবে। আর আরেকটি কথা প্রথমেই বলে দিই, মানে আমাদের মুক্তিযুদ্ধে আগের বইগুলোতে যেগুলোতে দেখা যাচ্ছে প্রতি অধ্যায় কিন্তু বঙ্গবন্ধু রিলেটেড তথ্য ছিল, কিন্তু বঙ্গবন্ধু রিলেটেড। তবে এখন ভালো একটা ব্যাপার হচ্ছে যে এই রিলেটেড কোনো প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি। এই রিলেটেড কোনো প্রশ্ন আসবে না, টেনশন করার কিছু নাই। আপনাদের বঙ্গবন্ধুর অত কিছু পড়তে হবে না। তবে মুক্তিযুদ্ধের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই শুধুমাত্র আমি আজকে বলবো। ওই জায়গাগুলো বাদ দিয়ে স্কিপ করে আমি আপনাদেরকে আলোচনা করব। এখন দেখেন, মুক্তিযুদ্ধ 7ই মার্চের ভাষণ, ঠিক আছে, 7ই মার্চের যে ভাষণ, তারপরে হচ্ছে কি 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানিরা আক্রমণ করে বাঙালির উপরে। কে? 25শে মার্চে বাঙালিদের উপর আক্রমণ করে পাকিস্তানিরা। 25 মার্চ আমরা জানি, 25 মার্চ আক্রমণ। ওকে, 25 মার্চ আক্রমণ রাতে। ওকে, এই 25 মার্চ আক্রমণের সময় আমি আরেকটা আপনাদের তথ্য দিয়ে দিই। এই যে যে সার্চ লাইট হলো, আমার এই যে নোট করা আছে কিন্তু আমার সার্চ লাইট, এই যে দেখেন অপারেশন সার্চ লাইট, এটা আমাদেরকে জানতে হবে। সার্চ লাইট, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। অপারেশন সার্চ লাইট, সার্চ লাইট। এখন এটার দায়িত্বে অনেকে ছিল কিন্তু। 25শে মার্চে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, অপারেশন সার্চ লাইট চালু হলো, তখন ঢাকার দায়িত্বে ছিলেন রাও ফরমান। ঢাকায় ছিলেন রাও ফরমান। রাও আপাতত লিখে রাখেন, ঢাকায় ছিলেন রাও ফরমান। তারপরে দেখেন, সামরিক দায়িত্ব ছিলেন টিক্কা খান। সামরিক দায়িত্ব, সার্বিক দায়িত্বে টিক্কা খান। সার্বিক দায়িত্ব টিক্কা খান। তারপর হচ্ছে বাহিরে ছিল খাদেম। বাহিরে মানে হচ্ছে ঢাকার বাহিরে যে দায়িত্ব সেগুলো হচ্ছে খাদেম, বা ঢাকার বাহিরে, ঢাকার বাহিরে খাদেম। ওকে, এগুলো আপনারা লিখে নেন, দয়া করে এগুলো লিখে নেন। হ্যাঁ, এগুলো লিখে নেন। এটা এটা কিন্তু আমি আমার আমার নোট থেকে আমি পড়াচ্ছি, আমার নোটই, ঠিক আছে, আমার নোট থেকে আমি কিন্তু পড়াচ্ছি। বাইরের বেশ বেশ কিছু আপনাদের অত বেশি কিছু পড়তে হবে না, টেনশন করার কিছু নেই, অত বেশি কিছু পড়তে হবে না। তাহলে আমরা আমরা দেখলাম যে ঢাকায় ছিল হচ্ছে রাও ফরমান, সার্বিক দায়িত্বে ছিলেন টিক্কা খান, এবং ঢাকার বাইরে ছিল খাদেম। ওকে, আর 7ই মার্চের ভাষণের কয়টা আমাদের ইয়া ছিল, মানে দিক ছিল, সেটা হচ্ছে 4টা। সামরিক আইন প্রত্যাহার করা, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, গণহত্যার বিচার, আর ক্ষমতার হস্তান্তর। ওকে, এত কিছু আমাদের লাগবে না, ওগুলো আমরা পড়বো না, ওটা আসবে না পরীক্ষা, টেনশন করার কিছু নাই। ঠিক আছে, ওগুলো আসবেন, টেনশন করার নো টেনশন। আমরা একটা ইজিলি খুব সুন্দরভাবে আমরা যেগুলো দরকার আমরা সেগুলোই শুধুমাত্র পড়বো। তাহলে আমাদের যেহেতু মানে হচ্ছে যে বর্তমান সরকার, মানে যে সরকার ছিল এর আগে, ওনারা যেহেতু নাই, তাহলে ওই তথ্যগুলো আমাদের এখন আসবে না। এটা আমরা আমাদের যেহেতু মানে চেঞ্জ হয়েছে, ক্ষমতা চেঞ্জ হয়েছে, সেজন্য দেখা যায় যে যখন যে সরকার আসে তার ক্ষমতাগুলো তার ব্যাপারগুলো গুণগান গায় সবসময়, তাহলে ওই প্রশ্নগুলো আসবে না। ওকে, তাহলে এই একটা গুরুত্বপূর্ণ আমরা একটা জিনিস জেনে গেলাম। ওকে, এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব। সেটা হচ্ছে যে আমাদের যখন আক্রমণ করলো, তারপরে কিন্তু আমাদের 17 এপ্রিল একটা মুজিবনগর সরকার গঠন করা হয়। ঠিক আছে, মুজিবনগর সরকার একটা গঠন করা হয়, ভবের পাড়ায় একটা সরকার গঠন করা হয় অম্রকাননে। এখন এই সরকার কিন্তু, এই সরকারটা দেখেন যে সরকারের প্রধানমন্ত্রী কি ছিলেন, অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী। এটা আসে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, 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 এইটা এটা এটা আসবে। হ্যাঁ, এটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ। অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ, তাজউদ্দিন আহমেদ। ওকে, আর দরকার নেই, এটি 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 আসলে এটি আসবে। হ্যাঁ, অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তারপর হচ্ছে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
এম মনসুর আলী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, খন্দকার মোস্তাক হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোস্তাক তো আসার কথাই না, কারণ সেটা হচ্ছে যে আমাদের কলঙ্কিত একটা অধ্যায়। তারপর হচ্ছে কামরুজ্জামান হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, কামরুজ্জামান স্বরাষ্ট্র, রাজশাহীর কামরুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তবে অস্থায়ী সরকার প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, তাহলে আমরা এটা 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 পড়ে ফেললাম আমাদের। তারপরে এবার আসি, অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। ওকে, এখন ওই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুটি অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুটি অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল। একটা হচ্ছে আপনাদের চরমপত্র জল্লাদের দরবার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান চরমপত্র ও জল্লাদের দরবার, এই দুটো অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল ওই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঠিক আছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই দুটো অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল, এটা আমাদেরকে জানতে হবে একটু। হ্যাঁ, ওকে, তারপরে এবার আমরা আসবো গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। যেমন গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় সেক্টর 11টি ছিল। সেক্টর ছিল কয়টা? সেক্টর ছিল 11টি। সাব সেক্টর 64টি। নৌ সেক্টর 10 নম্বর। ওকে, এই কয়টা গুরুত্বপূর্ণ। দেখেন, এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ যে সেক্টর ছিল 11টি। ঠিক আছে, সেক্টর কয়টা ছিল? 11টি। সাব সেক্টর 64টি, নৌ সেক্টর 10 নম্বর। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সেক্টর 11টি, সাব সেক্টর 64টি, নৌ সেক্টর হচ্ছে 10 নম্বর। এখন এগুলোর মধ্যে আমরা জানবো কোন সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল, এটা আমরা টেকনিকের মধ্যে জেনে নেব। কোন সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল সেটা আমরা শুধুমাত্র টেকনিকের মাধ্যমেই জেনে নেব, আর কিছু আমাদের দরকার নেই, শুধুমাত্র টেকনিক। এক টেকনিকে সেক্টর কমান্ডার হজম পানি, এক টেকনিকে সেক্টর কমান্ডার আমাদের পানি, নো টেনশন। আমরা কিন্তু আমি বারংবার বলেছি অত কিছু পড়ার দরকার নেই, যেহেতু অত কিছু নো নিড, আমাদের অত কিছু লাগবে না, আমরা খুব ইজি সবকিছু আমরা ইজি শিখবো। ঠিক আছে, তাহলে আমাদের সেক্টর কমান্ডার আমরা শিখে ফেলবো। ওকে, দেখেন তাহলে সেক্টর 11টা ছিল, সাব সেক্টর 64টি, নৌ সেক্টর 10 নম্বর। ওকে, এবার আসেন এখন সেক্টর কমান্ডার। মনে রাখবো কিভাবে? দেখেন, মনে রাখবো কিভাবে, অত অত টেনশন করার কিছু নাই, খুব সোজাভাবে মনে রাখবো। জিরা, মোহা, জিরা, মোহা, সফিনু, এটা আমি 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 নিজে লিখতাম, এটা আমার আমার নোটের মধ্যে কিন্তু আছে। জিরা, মোহা, সফিনু, সিআর, এস বি, জিরা, মোহা, সফিনু, সিআর, এস বি, এনআর, ওএম, জিএম, তাহা। আর কিছু নাই। দেখেন, জিরা, মোহা, সফিনু, সিআর, এস বি, এনআর, ওএম, জিএম, তাহা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সেক্টর কমান্ডার। দেখেন, মানে 10 নম্বরটা নাই, এটা 11, এটা 10 নম্বর বাদ, একটা নাই ক্রস। ঠিক আছে, এটা 1 সেক্টর, 1 2 সেক্টর, 3 সেক্টর, 4 সেক্টর, 5 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 11। 10 নম্বরের কোন সেক্টর কমান্ডার নাই। ঠিক আছে, 10 নম্বরের নাই, 10 নম্বরের কি নাই, 10 নম্বর লিখে দেন নাই, 10 নম্বরের নাই। ওকে, 1 নম্বর সেক্টর কমান্ডার ছিল হচ্ছে জিয়াউর রহমান আর রফিকুল ইসলাম, এটা ছিল জিয়াউর রহমান, জিয়াউর আর রফিকুল। ওকে, 2 নম্বর সেক্টর কমান্ডার মোশাররফ হোসেন হায়দার, মোশাররফ হায়দার। শফিনু, তো শফিউল্লাহ নুরুজ্জামান, এটা তো শফিউল্লাহ, এটা হচ্ছে নুরুজ্জামান। সিআর তে লেখেন হচ্ছে সিআর দত্ত, এই সিআর তো হবে সিআর দত্ত। এসতে লেখেন হচ্ছে শওকত আলী,
বিতে হচ্ছে বাসার, 6 নম্বর রংপুর। ঠিক আছে, শওকত আলী বাসার। তারপরে লেখেন হচ্ছে এনারতে নাজমুল হক, নুরুজ্জামান। নাজমুল হক, ঠিক আছে, নাজমুল হক, এম রব, এম রব, আরো একজন ছিল, নুরুজ্জামানও ছিল শেষে। 3 জন আর কি। ও এম তে হচ্ছে ওসমান চৌধুরী, মনসুর। ওসমান আর মনসুর। ঠিক আছে, জি এম তে লেখেন জলিল, এম তে মঞ্জুর, জলিল আর মঞ্জুর। মঞ্জুর। তাহাতে হচ্ছে তাহের হামিদুল্লাহ। দেখেন, দেখেন আর কিছু দরকার নেই এখানে। দেখেন, জিরা মহা শবিনু সিআরএসবি, এনআর ওএম জিএম তাহা। ঠিক আছে, জিয়াউর রহমান রফিকুল, আর মোশাররফ আর হায়দার, শফিউল্লাহ নুরুজ্জামান, সিআর দত্ত, এসতে হচ্ছে শওকত আলী, বিতে হচ্ছে বাসার, এন আর তে হচ্ছে নাজমুল হক আর এম রব আর নুরুজ্জামান, ও এম তে হচ্ছে ওসমান, ওতে ওসমান, এম তে হচ্ছে মনসুর, জি এম তে হচ্ছে জলিল আর মঞ্জুর, তাহা হচ্ছে তাহের আর হায়দার, হামিদুল্লাহ। দেখেন, আমাদের কিন্তু মুক্তিযুদ্ধের যে সেক্টর কমান্ডার তাদের নামগুলো হয়ে গেল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেক্টর কমান্ডার খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি ভাইবাতেও যান, আপনার সেক্টর কমান্ডার লাগবে। আপনি যদি ভাইবা দিতেও যান, ভাইবাতেও গেলেও আপনার কিন্তু সেক্টর কমান্ডার লাগবে। দেখি কেউ কমেন্টস করেছেন কিনা, আমাকে অবশ্যই জানাবেন। কমেন্টস যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু, হ্যাঁ, কমেন্টস করে আমাকে জানা দিবেন কোনো কিছু জানার থাকলে। ওকে, হ্যাঁ, ধন্যবাদ। অনেকেই কমেন্টস করেছেন, ধন্যবাদ। লেখাগুলো ওকে ওকে ওকে, দেখি মার্কার তাহলে চেঞ্জ করতে হবে, একটু ডিপ লিখতে হবে আর কি, হ্যাঁ, একটু বোল্ড মার্কার নিয়ে আসতে হবে। ওকে, ইনশাল্লাহ নেক্সট ইনশাল্লাহ আমরা বোল্ড একটু মার্কার নিয়ে আসবো, যাতে লেখাগুলো খুব স্পষ্ট বোঝা যায়। ওকে, তাহলে যাই হোক, আমরা শুনতে পাচ্ছি। আর এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আর মানে দেখা না গেলেও অবশ্যই আপনারা আমি যেগুলো বলছি সেগুলো লেখেন, লিখলেও হবে কিন্তু, হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে নোট করবেন। আমি মনে করি যে নোট করলে কিন্তু হবে আমাদের। ঠিক আছে, তাহলে সেক্টর কমান্ড আছে জিরা মহা শফিনু সিআর এসবি এনআর ওএম জিএম তাহা। ঠিক আছে, আর 10 নম্বরের কোনো সেক্টর কমান্ডার নাই। আর 10 নম্বরটা কি? নো সেক্টর। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে গেছি। দেখেন, আর ভাইভাতে এই জায়গাটা লাগবে, কারণ হচ্ছে আমি কেন বললাম যে আপনার জেলা যেটাই হোক না কেন, আপনার মনে করেন যে জেলা হচ্ছে যে রংপুর, তাহলে আপনার রংপুরের সেক্টর কমান্ডার কে ছিল সেটা লাগবে। আপনার জেলা হচ্ছে মেহেরপুর, মেহেরপুরের সেক্টর কমান্ডার কে ছিল সেটা লাগবে। আপনার জেলা চট্টগ্রাম, চট্টগ্রামের সেক্টর কমান্ডার কে ছিল সেটা লাগবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা পাবেন। কাজে আমি মনে করি যে এই জায়গাগুলো অবশ্যই ভালো করে দেখবেন, তাহলে আপনাদের ভালো হবে। ওকে, তাহলে আমরা নেক্সট চলে যাবো। নেক্সট চলে যাবো, আমাদের মুক্তিযুদ্ধ থেকে অনেক পড়া রয়েছে, আরো অনেক অনেক সময় লাগবে আমাদের। হুম, এবার আমরা মুক্তিযুদ্ধের খেতাবে চলে যাব। মুক্তিযুদ্ধের খেতাব এটাও লাগবে আমাদের। ঠিক আছে, মুক্তিযুদ্ধের খেতাব এখানে আরেকটা আমাদের আর কিছু তথ্য লাগবে, আরেকটা কিছু তথ্য লাগবে এখানে, আরেকটা তথ্য মানে লিখে নেন। যেমন হচ্ছে সেতারা বেগম যুদ্ধ করেছেন 2 নম্বর সেক্টরে। সেতারা বেগম, সেতারা 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 সে তারা 2 নম্বর সেক্টর, 2 নং এ। 2 নং কোনটা? এই যে মোশাররফ আর হায়দারের নেতৃত্বে। ওকে, সেতারা বেগম আর তারামন, তারামন তারামন বিবি 11, ময়মনসিংহ 11 নং। এইটা একটু লাগবে আমাদের, এই কোশ্চেনটা একটু লাগবে। হ্যাঁ, সেতারা এবং তারাবন কোথাও কোথাও যুদ্ধ করছে। আর কাকন বিবি ছিল খাসিয়া সম্প্রদায়ের, কাকন বিবি, কাকন বিবি খাসিয়া, কাকন বিবি খাসিয়া সম্প্রদায়ের উপজাতি কিন্তু, হ্যাঁ, সম্প্রদায়ের। Okay. কাকন বিবি কিন্তু উপজাতি ছিলেন, হ্যাঁ, উনি একজন উপজাতি ছিলেন। যাই হোক, আপনারা এটা একটু দয়া করে জেনে নেবেন। এখন তাহলে দেখেন, আমাদের সেক্টর কমান্ডার হয়ে গেল, আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য হয়ে গেল। এখন আমরা একটু চলে যাব আমাদের খেতাবে চলে যাব। খেতাব, কারণ হচ্ছে খেতাবটা আমাদের লাগবে। খেতাবটা বিভিন্ন পরীক্ষায় আসে, বিসিএস এ তো কতবার যে আসছে আল্লাহ মাহমুদ জানে, বিসিএস এ কতবার আসছে। ঠিক আছে, ওকে ওকে ওকে, এবার আমরা চলে যাব খেতাবে আমরা, না সরি খেতাব না, এবার আমরা চলে যাবে, হ্যাঁ, খেতাবের খেতাব।
এটা লেখেন খেতাব। খেতাব খেতাব হয়েছেন যেমন বীর শ্রেষ্ঠ কতজন? বীর শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ 7। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। ঠিক আছে, 68, 175, 426। ওকে, এখন দেখেন বিভিন্ন পরীক্ষায় আসছে এরকম যে মুক্তিযুদ্ধের যে সর্বশ্রেষ্ঠ যে খেতাব রয়েছে তার মধ্যে দ্বিতীয় খেতাব কোনটি, এরকম। এখন এটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই যে বীর প্রতীক, বীর উত্তম না বীর বিক্রম, এটা কিন্তু মনে থাকে না। এটা যেহেতু মনে থাকে না তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। আমি যে বীর শ্রেষ্ঠ তো আলাদা আমরা জানি। প্রথম বাংলা ব্যাকরণের প্রথম বর্ণ কি? হস্যৌ, তারপরে ব, তারপরে প। এবার মনে রাখবেন প, ফ, ব, ভ, ম। ঠিক আছে, খালি এই প্রতীকটা শেষে আমরা মনে রাখবো। প্রতীক কোনো কিছু মানে উপহার দেওয়াটা প্রতীকের মাধ্যমে দিতে হয়, সেজন্য এটা শেষে, প্রতীকের মাধ্যমে উপহার দিতে হয়, এটা শেষে। আর বাকিগুলো আমরা কিন্তু মনে রাখবো যে বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68, বীর বিক্রম হচ্ছে 175, বীর প্রতীক হচ্ছে 426। ঠিক আছে, 68, 175, 426। 68 মোবাইল নাম্বার, 7, 68, 175, 426। এটা হচ্ছে মোবাইল নাম্বার, মনে রাখবো 7, 68, 175, 426। এটা মোবাইল নাম্বার মনে রাখবো। ঠিক আছে, কারণ আমরা অনেক মোবাইল নাম্বার মনে রাখছি, এটা মোবাইল নাম্বার। মোবাইল, আমরা তো অনেক মোবাইল নাম্বার মনে রাখি, তাই না? এই একটা মোবাইল নাম্বার মনে রাখলাম, অসুবিধা কি? অসুবিধা তো নেই। তাহলে 7, 68, 175, 426 এই মোবাইল নাম্বারটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের আর কিছু কিন্তু ঝামেলা হবে না কিন্তু। তাহলে হচ্ছে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। ওকে, হয়ে গেল। তাহলে আমাদের আর টেনশন নাই। এবার এবার আমরা নেক্সট চলে যাব। দেখেন কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। স্পষ্ট দেখা যাচ্ছে কিনা জানাবেন। ওকে, এবার বিদেশি খেতাব প্রাপ্ত একজন ব্যক্তি আছে, ওডারল্যান্ড। বিদেশি খেতাব প্রাপ্ত ব্যক্তি, বিদেশি, নাম হচ্ছে ওডারল্যান্ড। ওডারল্যান্ড, ঠিক আছে, ওডারল্যান্ড বিদেশি, অস্ট্রেলিয়ান নাগরিক। ঠিক আছে, ওডারল্যান্ড এটার নাম লাগবে আর কি, লাস্টে আসতে পারে। হ্যাঁ, WS ওডারল্যান্ড। ওকে, বিদেশি খেতাবপ্রাপ্ত একজন, উনি বাইরের দেশের। হ্যাঁ, ওকে, হয়েছে। ওকে, আসলে কি আর কমেন্ট দেখি একটু, আর কেউ কোনো কিছু জানার আছে কিনা, কোনো কিছু জানার, দেখার, শোনার কিছু আছে কিনা আমাকে একটু জানাবেন কাইন্ডলি, দয়া করে আপনারা। ধন্যবাদ রায়ন ভাই। আবার নতুন করে দেখি একটু। ওকে, অনেকেই দেখতেছেন, ধন্যবাদ। দেখবেন এগুলো, দেখেন, মানে এগুলো আপনারা জানেন কিন্তু, হ্যাঁ আপনারা কিন্তু জানেন এগুলো, কিন্তু হচ্ছে তারপরেও আমরা আলোচনা করছি, এগুলো জানেন আপনারা। শুভদেব না শোনা যাচ্ছে, লেখা বোঝা যাচ্ছে না, একটু কষ্ট করে, মানে আমার হচ্ছে মানে আলো বেশি তো, আলো হওয়ার কারণে যখন আমি ঘুরি সেটা হচ্ছে যে হয়তো বা দেখা যায় না আর কি। ওকে, ধন্যবাদ, ভালো, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। শুভদেবনাথ, নজরুল ইসলাম, হ্যাঁ 11টি সেক্টর। হ্যাঁ, পিডিএফ তো দিব, এটার পিডিএফ দিব। এটা আমি কিন্তু আপনাদেরকে অনেকগুলো কোশ্চেন দিয়েছি কিন্তু, 70টার মতো কোশ্চেন দিয়েছি, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এই টাকার কোনো এগুলোই আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আর আপনারা কিন্তু অবশ্যই আমার বন্ধু, আপনাদের যে বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে একটু বলে দিবেন যে আমার ক্লাস চলছে। আমি দ্রুতই হচ্ছে যে ব্যাংকের প্রিলি প্লাস রিটার্ন, ঈদের পরে আমরা প্রিলি প্লাস রিটার্ন কোর্স চালু করবো। সেখানে শুধুমাত্র নামমাত্র ফি, সম্ভবত 250 টাকা ফি আমি নির্ধারণ করবো, যেখানে প্রিলি প্লাস রিটার্ন দুটি একসঙ্গে হয়ে যাবে আপনাদের। ব্যাংকের প্রিলি প্লাস রিটার্নের এক্সাম ব্যাস, প্রিলি এবং রিটার্নের এক্সাম ব্যাস হয়ে যাবে। এটা আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন। হ্যাঁ, বাংলাদেশের সর্বনিম্ন ফিতেই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি সেবাগুলো, যাতে আপনারা সবাই যেন চাকরি পান। ঠিক আছে, আর 11তম থেকে 20তম গ্রেডের জন্য যে এই জিনিসগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো ইম্পর্টেন্ট, আর বেশি দরকার নেই।
আমার মনে হয় যে 11তম থেকে সবাই তো বলে যে বিসিএস ক্যাডার হও, বিসিএস ক্যাডার হও, তাই না? তবে আমি একটু আপনাদের জন্য অনলাইনে 11তম থেকে 20তম গ্রেডের চাকরির কোর্স চালু করেছি। ম্যাক্সিমামই বলে যে সবার কোর্স হলো বিসিএস এর, সবার কোর্স পানি করা ব্যাচ বিভিন্ন ধরনের হোক, অসুবিধা নাই। তবে আমি আপনাদের খালি আমি শুধুমাত্র আপনাদেরকে নিয়ে কাজ করব। ওকে, ধন্যবাদ। এবং আমি চাই যে আমার যারা ব্যাচে যারা রয়েছে সবাই যেন চাকরি পায়, সবাই যেন চাকরি পায়, সবাই 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 চাকরি পেলে তো আমার তো আর ক্ষতি নাই, তাই না? আপনি চাকরি পাবেন, আপনার বাবা মার মুখ উজ্জ্বল হবে, আপনার ভালো কিছু হবে। এবং খালি আমার জাস্ট শুনাম যে আমি হয়তো মনে রাখবেন কোনোদিন হয়তো যে আমি ওই স্যার বা ভাইয়ার কাছে পড়েছিলাম, এই কারণে আমি আজ চাকরিটা পেয়েছি, শুধুমাত্র নামমাত্র ফিতে। ঠিক আছে, যদি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখে আর কি। ওকে, আরো আমাদের পড়া বাকি রয়েছে, আমরা এখন গুরুত্বপূর্ণ কিছু জিনিসে চলে যাবো। ওকে, এবার দেখেন, এবার আমরা এখন মুক্তিযুদ্ধের সময় যে বীর শ্রেষ্ঠ 7 জন আছে তাদের পরিচয় সম্পর্কে জানবো। ঠিক আছে, যেমন হচ্ছে যে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ। ঠিক আছে, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ, মুন্সি আব্দুর রৌফ, এনার সম্পর্কে জানবো। ঠিক আছে, এনার সম্পর্কে জানবো। ইনি 1 নং সেক্টরে যুদ্ধ করেছে, বাসা হচ্ছে ফরিদপুর, ফরিদপুর, ফরিদপুর বাড়ি, 1 নং সেক্টরে যুদ্ধ। ঠিক আছে, ওকে। আর আর শহীদ হন হচ্ছে যে নানিয়ার চরে, নানিয়ার চর, নানিয়ার চর, এটা এটুকু আমাদের জানলে হবে। তাহলে বাসা কোথায়? মুন্সি আব্দুর রফির বাসা হচ্ছে ফরিদপুর, জন্মস্থান ফরিদপুর। আর এই ল্যান্স নাইক যেহেতু ইনি রাইফেলসে চাকরি করেছেন, তৎকালীন রাইফেলস, বর্তমান বিজিবি যেটাকে বলা হয়, উনি রাইফেলসে চাকরি করেছেন। পদবী হচ্ছে ল্যান্স নাইক। আর ইনি হচ্ছে যে নানিয়ার চরে এনার হচ্ছে সমাধি। ওকে, এবার আমরা মোস্তফা কামালের দেখবো। মোস্তফা কামাল, মোস্তফা কামাল, তোফা কামাল, এটাকে মনে রাখবো হচ্ছে মোকাভোলা, মোকাভোলা। তাহলে মোস্তফা কামালের জন্মস্থান কোথায়? ভোলায়। জন্মস্থান কোথায়? ভোলায়। মোস্তফা কামালের জন্মস্থান হচ্ছে ভোলায়। কোথায় জন্মস্থান? ভোলায়। মোস্তফা কামালের জন্মস্থান ভোলা। ওকে, তারপরে ইনি সেক্টর হচ্ছে 2 নং সেক্টরে। কয় নং? 2 নং। ওকে, 2 নং। কয় নং? 2 নং সেক্টর। ওকে। আর আখাউড়ায় এর সমাধি হচ্ছে, আখাউড়ায়, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। ওকে, ব্রাহ্মণবাড়িয়ার কোথায়? আখাউড়ায়। 2 নং সেক্টরে যুদ্ধ করেছেন। ওকে, ঠিক আছে, 2 নং সেক্টরে ইনি যুদ্ধ করেছেন। ইনি কিন্তু সেনাবাহিনীতে ছিলেন। মোস্তফা কামাল সেনাবাহিনীর সিপাহী, সিপাহী ছিলেন। ওকে, তাহলে আমরা দুটো জিনিস জেনে গেলাম। ওকে, তাই না? দেখেন, তাহলে হচ্ছে মুন্সি আব্দুর রব ফরিদপুরে বাড়ি, তারপর হচ্ছে মোস্তফা কামাল হচ্ছে মোকা ভোলা, মানে ভোলাতে বাড়ি, 2 নং সেক্টর যুদ্ধ করেছেন এবং আখাউড়াতে। ওকে, এবার হচ্ছে মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ঠিক আছে, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, মতিউর রহমান, মতিউর, এনার মতিউর রহমান, আমি আর লিখলাম না কিছু, আপনারা লিখে নেন। মতিউর রহমান, এনার বাসা হচ্ছে যে নরসিংদী, নরসিংদী, বাসা হচ্ছে নরসিংদী। ঠিক আছে, বাসা হচ্ছে নরসিংদী। ওকে, আর এনার মারা যায় হচ্ছে পাকিস্তানে, পাকিস্তানে মারা যায়, পাকিস্তানে। পাকিস্তান থেকে যখন তিনি আসছিলেন তখনই কিন্তু উনি প্লেন ক্র্যাশ করে, ওনার প্লেন ক্র্যাশ করে উনি মারা যান কিন্তু। ঠিক আছে, পাকিস্তান যখন আসছিলেন তখনই উনি প্লেন ক্র্যাশ করে মারা যান আর কি, এই মতিউর রহমান। তারপর নূর মোহাম্মদ শেখ, নূর মোহাম্মদ শেখ, এনার বাড়ি হচ্ছে আপনার নড়াইল, এই ন দিয়ে মনে করো নড়াইল, সেক্টর হচ্ছে 8 দেখতে ছিলেন। তারপর হচ্ছে মারা যান হচ্ছে যে যশোরে, মানে যশোরের সমাধি আর কি, সমাধি হচ্ছে কোথায়? যশোরে। এনার সমাধি কোথায়? যশোরে। ওকে, তাহলে হচ্ছে 1 2 3 4টা আমরা জেনে গেলাম। ঠিক আছে, তাহলে মুন্সি আব্দুর রব হচ্ছে ফরিদপুর 1 নং সেক্টরে, আর নানিয়ার সারে সাদা সমাধি। মোস্তফা কামাল একজন সিপাহী ছিলেন, আর ল্যান্স নায়ক ছিলেন মুন্সি আব্দুর রব। ঠিক আছে, মতিউর রহমান হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। নূর মোহাম্মদ শেখ ছিলেন হচ্ছে রাইফেলসে, উনিও হচ্ছে রাইফেলসে ছিলেন, মানে হচ্ছে বিজিবি রাইফেলস, এটাও রাইফেলস। ওকে, ঠিক আছে, দেখেন
লিখে নেন, এগুলো লিখে নেন, লিখে নিতে পারেন, আপনারা লিখে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, লিখে নিতে পারেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ সুমা। না, আজকে আপনাদের একটা এক্সট্রা এটা ক্লাসটা, হ্যাঁ শনিবারের ক্লাসটা আমি আজকে নিচ্ছি। রুটিনটা করেছি, শনিবারের ক্লাসটা আমি আজকে নিচ্ছি, কারণ শনিবার হয়তো আমি একটু ব্যস্ত থাকবো, এই কারণে আমি আজকে নিচ্ছি ক্লাসটা। এটা এই কারণে শনিবারে আমি আপনাদের এটার আবার মানে রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিব, এটা রেকর্ডেডটা দিয়ে দিব। ধন্যবাদ। মানে আজকে শুক্রবার, যদিও শনিবারের ক্লাস ছিল, আপনাদের শনিবারের ক্লাসটা আমি আজকে নিচ্ছি, এটা রেকর্ডেড আমি দিয়ে দিব। নজরুল ভাই ধন্যবাদ আপনাকে। মনে করি আমি আপনাকে বলতাম আর কি, এটা বলতাম। আর সময় আপনার প্রাইমারি কোর্স করাবেন প্লিজ। হ্যাঁ করাবো আমি এগুলা। প্রাইমারি কোর্স, প্রাইমারিতে চাকরি পাওয়া আরো সহজ, আপনাদের এত কিছু পড়া লাগবে না, এত মানে 11তম 20তম গ্রেডের জন্য তো পড়া। প্রাইমারি শুধুমাত্র একটা বই মুখস্থ করবেন, এমসিকিউ মুখস্থ করবেন, চাকরি কনফার্ম হবে। ঠিক আছে, এত পড়ার কিছু নেই প্রাইমারিতে। কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। হ্যাঁ কমেন্ট করুন, আমাকে কমেন্ট করুন, আমি জানিয়ে দেবো কোনো কিছু জানা থাকলে। আমাকে কমেন্ট করেন, আমি জানিয়ে দেবো কোনো কিছু জানার থাকলে। হ্যাঁ, অনেকেই দেখছেন, অনেকেই দেখছেন, আমাকে কমেন্ট করবেন, কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করেন, আমি জানিয়ে দেবো। ওকে, তাহলে আমরা এটা পরে নূর মোহাম্মদ শেখ বললাম, আর সিপাহী হামিদুর রহমান। তাহলে 1 2 3 4 হামিদুর রহমানের পরে হামিদুরের দাহ। আমি এভাবে মনে রাখতাম, হামিদুরের দাহ। বাসা হচ্ছে ঝিনাইদা। বুঝতে পারছেন, হামিদুরের দাহ, ঝিনাইদা, হামিদুরের দাহ। আমি এইভাবে মনে রাখতাম, হামিদুরের দাহ। ক্লাসগুলো ভালো লাগছে কিনা খারাপ লাগছে কিনা আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, দেখাবেন। হামিদুর রহমান, ঠিক আছে। আমার নোটগুলো কিন্তু শেয়ার করতেছে, সিপাহী হামিদুর। ওকে, আমি বললাম কি হামিদুরের দাহ, তাই না? হামিদুরের দাহ দিয়ে আমি বললাম আর কি আপনাদের। দেখি একটু এটা, হামিদুরের দাহ, একটু কালার পেন নিলাম আমি। ও বাবা রে বাবা, তাহলে হামিদুরের দাহ, তাই না? তার বাসা আছে ঝিনাইদা। হামিদুরের দাহ, এই দাহতে ঝিনাইদা। বাসা হচ্ছে কোথায়? ঝিনাইদা। ঠিক আছে, বাসা হচ্ছে ঝিনাইদা। সেক্টর হচ্ছে 4 নং সেক্টর, 4 নং সেক্টর। আর ত্রিপুরা রাজ্যে সমাধি, ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা রাজ্যে যার সমাধি, ঠিক আছে, ত্রিপুরা রাজ্যে এই হামিদুরের সমাধি। ঠিক আছে, হামিদুরের সমাধি কোথায়? ত্রিপুরা রাজ্যে। ওকে, আর এনাকে এই হামিদুরকে বলা হচ্ছে যে বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত সর্বকনিষ্ঠ, বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত সর্বকনিষ্ঠ, তো কনিষ্ঠ। ওকে, এটা মনে রাখবেন। ওকে, হয়ে গেল। তারপরে রুহুল আমিন, ইনি কিন্তু হচ্ছে স্কোয়াড্রন লিডার। রুহুল আমিন ছিলেন, ঠিক আছে, নৌবাহিনী, নৌবাহিনী, রুহুল আমিন। রুহুল আমিন ছিলেন নৌবাহিনীতে, ঠিক আছে। এনার নোয়াখালী যায়, নোয়াখালীতে বাসী, নোয়াখালী। আর ওই যে 10 নম্বর সেক্টরে তো সেক্টর কমান্ডার ছিল না, কিন্তু ইনি অতিরিক্ত দায়িত্ব ছিলেন 10 নং সেক্টরে, ঠিক আছে। আর সমাধি হচ্ছে রূপসা নদীর তীরে, রূপসা নদীর তীরে। ওকে, রূপসা নদীর তীরে এনার সমাধি। এবার হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর। দেখবেন যে ঢাকাতে গেট আছে, মহিউদ্দিন জাহাঙ্গীর গেট, জাহাঙ্গীর, মহিউদ্দিন জাহাঙ্গীর। ইনি হচ্ছে বরিশাল বাড়ি, বরিশাল, বরিশাল। ওকে, এনার 7 নং সেক্টর, চাপাই নবাবগঞ্জ মসজিদ প্রাঙ্গণে। চাপাই নবাবগঞ্জের মসজিদ আছে সেখানে, চাপাই সোনা মসজিদ নাকি জানে, চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। আর সর্বশেষ শহীদ বীরশ্রেষ্ঠের মধ্যে, ঠিক আছে, বীরশ্রেষ্ঠের সর্বশেষ শহীদ। দেখেন তো দেখা যাচ্ছে কিনা এই লেখাগুলো, কি বোঝা যাচ্ছে এই কালারের লেখাটা? একটু কমেন্ট করুন প্লিজ, এই লেখাটা বোঝা যাচ্ছে কিনা, এই কালারের লেখাটা আমাকে জানান একটু। ব্ল্যাক হলে অবশ্য ভালো হতো।
আব্দুর রাজ্জাক স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেখাটাই একটু সমস্যা হচ্ছে। এটা বাদ, এই মার্কার বাদ তাহলে দিতে হবে আপনাদের জন্য। মার্কার হিউজ মার্কার, কিন্তু কোনোটা লেখে আবার কোনোটা লেখে না। হিউজ মার্কার রয়েছে, মার্কার হিউজ। কারণ আমি যেহেতু একাডেমিক একটু দেখাতে হয়, সেই জন্য মার্কার আমার কাছে রয়েছে অনেক। ওকে, ওটা ওটা বাদ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। ওই ওই কালার দিব না। ওকে, তাহলে এবার আমরা তাহলে শোনেন, হামিদুরের দাহ, মানে হামিদুরের দাহ মনে রাখবো, ঝিনাইদহ বাসা। 4 নং সেক্টর ছিল ত্রিপুরা রাজ্যে। আর বিশিষ্ট খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ কিন্তু হামিদুর রহমান, সিপাহী হামিদুর রহমান। রুহুল আমিন ছিলেন নোয়াখালীতে, স্কোয়াড্রন লিডার মানে নৌবাহিনীতে। এই যে 10 নম্বরে উনি কাজ করেছেন, রূপসা নদীর তীরে ওনার সমাধি। জাহাঙ্গীর বাসা হচ্ছে বরিশালে, 7 নম্বর সেক্টর কাজ করেছেন। সাফাই নবগঞ্জ সমাধি। এবং বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন হচ্ছে আমাদের হচ্ছে জাহাঙ্গীর। ঠিক আছে, ওকে, আমাদের অনেক কিছু হয়ে গেছে আমাদের। এবার আমরা কিছু জিনিস দেখব। যৌথ বাহিনী কবে গঠন করা হয়? মুক্তিযুদ্ধ চলছে, মুক্তিযুদ্ধ যৌথ বাহিনী মানে বাংলাদেশ এবং হচ্ছে ভারত সরকার মিলে, বাংলাদেশ প্লাস ভারত সরকার, বাংলাদেশ প্লাস ভারত সরকার, যৌথ বাহিনী। যৌথ বাহিনী, যৌথ বাহিনী, যৌথ বাহিনী। এটা হচ্ছে যে 21শে নভেম্বর 1971। 21 নভেম্বর 1971, এটা মনে রাখবেন। যৌথ বাহিনী 21 নভেম্বর 1971 যৌথ বাহিনী গঠন করে। আর বাংলাদেশের সেজন্য দেখবেন যে 21 নভেম্বর কিন্তু সশস্ত্র বাহিনী দিবস, সশস্ত্র বাহিনী দিবস বলা হয়। ওকে, আরেকটা আরেকটা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাবো, সেটা হচ্ছে যে দ্য কনসার্ট ফর বাংলাদেশ, দ্য কনসার্ট, কনসার্ট ফর বাংলাদেশ, এটার আয়োজন করেন কি? জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন মানে হচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশের যে যুদ্ধ হচ্ছে সেটাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু দ্য কনসার্ট ফর বাংলাদেশ, জর্জ হ্যারিসন এবং রবি শঙ্কর, রবি শঙ্কর সেতার বাদক রবি শঙ্কর এটাকে আয়োজন করেন। ঠিক আছে, কনসার্ট ফর বাংলাদেশ, জর্জ হ্যারিসন এবং রবি শঙ্কর আয়োজন করেন বাংলাদেশের যে যুদ্ধ হচ্ছে সেটাকে বহির্বিশ্বে দৃষ্টি আকর্ষণ করবার জন্য। ওকে, আর কিছু দরকার নাই, আর কিছু দরকার নাই। ওকে, এবার আসি। এবার মুক্তিযুদ্ধের আরেকটা আমরা গুরুত্বপূর্ণ তথ্য চলে যাব, সেটা হচ্ছে, এটা হয়ে গেল। এবার আমরা আরেকটা তথ্য চলে যাব। বাংলাদেশে, বাংলাদেশকে সমর্থনকারী প্রথম দেশ, স্বীকৃত দানকারী, যুদ্ধের পরে স্বীকৃত মানে স্বীকৃতি দানকারী প্রথম হচ্ছে ভুটান, দ্বিতীয় ভারত। ওকে, প্রথম ভুটান, দ্বিতীয় ভারত। আফ্রিকার সেনেগাল, সেনেগাল। তারপর আসেন হচ্ছে মুসলিম, আরব দেশ আর কি। প্রথম আরব দেশ ইরাক, আরব দেশ, আরবে আসেন, আরব, ইরাক। ঠিক আছে, ইউরোপীয় হচ্ছে পোল্যান্ড বা ইউরোপীয়। এটা একটু ঝামেলা আছে। পোল্যান্ড, পূর্ব জার্মানি, পোল্যান্ড। ঠিক আছে, আফ্রিকান বার্বাডোস, আফ্রিকান বার্বাডোস, আফ্রিকান বার্ডোস। ওকে, এই কটা লাগবে আমাদের।
বেশি দরকার নেই, এই কটা আমাদের হলেই হবে, আমাদের বেশি দরকার নেই, ঠিক আছে, আর বেশি দরকার নেই। ওকে, তাহলে দেখেন স্বীকৃত দানকারী প্রথম প্রথম হচ্ছে যে আমাদের স্বীকৃত প্রথম দেশ হচ্ছে ভুটান, দ্বিতীয় হচ্ছে ভারত, তারপর হচ্ছে আফ্রিকার হচ্ছে সেনেগাল, আরব ইরাক, ইউরোপীয় হচ্ছে পোল্যান্ড, পূর্ব জার্মানি, আফ্রিকার হচ্ছে বারবাডোস। ঠিক আছে, এই কয়টা আমাদের পড়লেই হবে। তাহলে আমাদের এই জায়গাগুলো মুক্তিযুদ্ধ রিলেটেড যে আমি জায়গাগুলো বললাম, এখন আপনারা দয়া করে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে না সেগুলো একটু দেখবেন, দেখবেন যে এই জায়গাগুলোই আসতেছে কিন্তু প্রিভিয়াস যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোতে এই যে এই জিনিসগুলো আমি যেগুলো বলছি এগুলোই আছে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন নাই। আমি কিন্তু মানে এগুলো তো পড়ালে তো অনেক কিছু পড়াতে পারতাম আমি আপনাদের, প্রায় 1.5-2 ঘন্টা 3 ঘন্টা আমি পড়াতে পারতাম, কোনো অসুবিধা নেই। মানে আমার নোটেও কিন্তু অনেক হিউজ, আমার নোটের যে আমি নোট যে প্যাড, এক একটা করে প্যাডে তো হিউজ তথ্য আমার কিন্তু, হ্যাঁ। কিন্তু আপনাদের জন্য তো সব দরকার নেই, আপনাদের জন্য যেগুলো দরকার আমি কিন্তু সেগুলোই আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, অত বেশি কিছু পড়ার এখানে দরকার নেই। এবার আমরা একটু এবার উপজাতিতে চলে যাব। উপজাতি, ঠিক আছে, মুক্তিযুদ্ধ আমাদের হয়ে গেল, এবার আমরা উপজাতিতে যাব। উপজাতি আমি আপনাদেরকে বলেছিলাম যে উপজাতিও আজকে একটু ক্লাস দেখাবো, বেশি কিছু পড়াবো না, উপজাতি। ঠিক আছে, একটু লালটা দিলেই উপজাতি, লালটা দিয়ে দেখা যায় কিনা দেখেন তো। উপজাতিটা লেখেন, সামাত লুপ কাবা খারা। সামাতলুপ কাবা খারা এটা লেখেন শুধুমাত্র, আর কিছু লেখার দরকার নেই। সামাতলুপ কাবা খারা, চামাতলুপ কাবা খারা, আর কিছু লেখার দরকার নেই। চামাতলুপ কাবা খারা এটা লেখেন। চামাতলুপ দেখা কি যাচ্ছে এখানে? ও বাবারে বাবা, দেখা তো যাচ্ছে না, একটু কালোটা দিয়ে লিখতে হবে। চামাতলুব কাবা খারা এটা লেখেন। মানে এই উপজাতিদের বসবাস কোথায়? এটা চাকমা, তাতে চাকমা, মারমা, ততে তংচঙ্গা, লুসাই, বতে বম। এই যে চাকমা, মারমা, তংসঙ্গা, লুসাই, এটা কি দেখা যায়? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। ওকে, চাকমা, মারমা, তংসঙ্গা, লুসাই, বম, এদের বসবাস হচ্ছে এই জায়গাগুলোতে। কক্সেস বাজার, বান্দরবন, বান্দরব বান্দবন, হ্যাঁ, খাগড়াছড়ি, রতে রাঙ্গামাটি, এই জায়গাগুলোতে এদের বসবাস, হ্যাঁ। জামাতলুক কাবাখারা এটা একটু লিখে নেন, এটা হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিসিএস বলেন, ব্যাংক বলেন, তারপর হচ্ছে প্রাইমারি বলেন, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট, একই জিনিস একই তথ্য। এটা আমি আমার সব জায়গায় এটা পড়াই আমি, এটা আমার নোটেও আছে, জামাতলুক কাবাখারা, হ্যাঁ। এই এক তথ্যই কিন্তু আমি বিসিএস এর প্রিলি পাস করতাম, মানে এই এই উপজাতি সবগুলো পেতাম। চাকমা, মারমা, তংসঙ্গা, লুসাই, বাম, এদের বসবাস হচ্ছে কক্সবাজার, মানে তারপর বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, ঠিক আছে, এদের বসবাস। আবার কিছু আছে গারো, গারো হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহ, সিংহ। তারপর হচ্ছে হাজং, হাজংদের ময়মনসিংহ বসবাস। সাঁওতাল, রংপুর, এদিকে মণিপুরি, সিলেট, তারপর লেখা হচ্ছে খাসিয়া, সিলেটের দিকেই, ঠিক আছে। আর দরকার নেই, এগুলো বললেই হবে। সাঁওতাল, হাজং, গারো, ঠিক আছে। গারো পাহাড় আছে ময়মনসিংহে, হাজংদের গারো এদিকে বসবাস, সাঁওতালদের রংপুর, রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠিক আছে, এটা এটা কয়েক জায়গায়। দিনাজপুর হতে পারে, দিনাজপুর, ওকে। দেখেন এইগুলোই সাঁওতালদের জন্য, এগুলো ইম্পর্টেন্ট, আর দরকার নেই সাঁওতালদের জন্য।
মানে হচ্ছে যে আমাদের উপজাতির জন্য আমি মনে করি যে এই জায়গাগুলো যদি আপনারা পড়েন, আমার মনে হয় উপজাতি আর লাগবে না। দেখেন উপজাতির জন্য এই এগুলো লিখে নেন, সব তুলে নেন, তুলে নেন, দ্রুত আপনারা তুলে নেন, এগুলো তুলে নেবেন, এগুলো হচ্ছে যে আপনারা খাতায় নোট করে রাখবেন। আমার মনে হয় না যে আর কিছু লাগবে, আর দরকার নেই। ঠিক আছে, অত কিছু আমাদের বিশেষ ক্যাডার হওয়ার দরকার নেই। আমাদের মানে আমি যেগুলো পড়ালাম মুক্তিযুদ্ধ এবং হচ্ছে উপজাতি থেকে, এগুলোর মধ্যেই পাবেন। আর যদি কিছু কোনো তথ্য জানার আছে কিনা একটু দেখি। আর আমার ব্যাংকের ব্যাংক টার্গেট, যেহেতু ব্যাংকের হিউজ পরিমাণ মেগা সার্কুলার চলছে এবং 22 এবং 24 সাল ভিত্তিক সার্কুলার, আর আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। ক্লাসটা কেমন হলো একটু কমেন্ট করেন দেখি আপনারা, ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট চাই সবার কাছ থেকে, কেমন লাগছে সবাই একটু দয়া করে কমেন্টস করবেন, আমি একটু দেখবো। কারণ হচ্ছে সবার কাছে যদি ক্লাস ভালো লাগে তাহলে কিন্তু মজা লাগে। ক্লাস যদি ভালো লাগে না লাগে, আমার কিন্তু মানে কলেজের স্টুডেন্টরা আমাকে খুব পছন্দ করে, ওদের ক্লাসে কিন্তু আমি গিয়ে সাধারণ জ্ঞান আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সময় এরপর আমরা নেক্সট ভালো মার্কার নিব। হ্যাঁ 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 হ্যাঁ, কালোটা কালো ভালো, বাল্ব হিউজ, হ্যাঁ আলোটা একটু বেশি অবশ্য, দেখি নেক্সট। ইনশাআল্লাহ। তবে আমার কথাগুলো শুনলেও হবে, আপনাদের অত বেশি কিছু বেগ পেতে হবে না, কথাগুলো যদি শোনেন তাহলে হবে, একবারে কথাগুলো শুনলেও হবে কিন্তু। আর আর কোনো তারপরেও কোনো তাও কোনো ঝামেলা হবে না আমি মনে করি। আর যেটা বলছিলাম যে আমার যেহেতু মানে হচ্ছে যে ব্যাংকের যারা প্রস্তুতি নিতে চান ব্যাংকের, তাদেরকে বলবো আমার খুবই মানে হচ্ছে যে ঈদের পরপরই আমি হচ্ছে যে ব্যাংকের প্রিলি রিটেন এবং এক্সাম ব্যাচ একসঙ্গে চালু করব। আপনারা দয়া করে যারা আগ্রহী ব্যাংকের, খুব ব্যাংকের যদি ওই যাদের প্রস্তুতি একটু ভালো রয়েছে, আমার কিন্তু এক্সামগুলো ব্যাচগুলো দেখছি যে অনেকেই অনেকেই ভালো করছেন, অনেক ভাইরাই আছেন যারা ভালো করছেন, অনেক বোন আছে। আশা রাখি যে আপনাদের ভালো লাগবে, ক্লাসগুলো আপনাদের ভালো লাগবে আশা রাখি আমি। তো আজকের মতো আমরা বিদায় নিব। একটু কমেন্ট দেখি, এখানে একটু কমেন্ট দেখি। ইনশাআল্লাহ, ধন্যবাদ নজরুল ভাই, রায়হান ভাই, শুভদেবনাথ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুমা আপু, যাক আপনাদের আপনারা আপনাদের মানে একটু ভালো লাগলেই কিন্তু আমার মানে হচ্ছে যে মানে আরো বেড়ে যায়, মানে ভালো লাগাটা বেড়ে যায়, যে আরো মনে হচ্ছে যে আরো ক্লাস নেই। আজকে অনেকেই কমেন্ট করছেন, ধন্যবাদ ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসায় আমি শিখতো আসলেই, মনে হচ্ছে যে পড়ালে আসলে ভালোবাসা পাওয়া যায় সবার কাছ থেকে, সারা বাংলাদেশের সবাই মানে ইনশাল্লাহ ইনশাল্লাহ, ধন্যবাদ নজরুল ভাই। ইংরেজি গণিত নিব নিব নিব, আপনাদের ইংরেজি গণিতের ক্লাসগুলো একটু বেশি সময় ধরেই নিব, ওকে। আর আপনারা যদি নিতে পারেন, আমার তো 2-3 ঘন্টা ক্লাস নিতে কোনো অসুবিধা নেই, আমি 2-3 ঘন্টাও ক্লাস নিতে পারবো। আমি আসলে ল্যাপটপে দেখছি, ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা আগামী দিন, আগামী অর্থাৎ সোমবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ক্লাসে ইনশাল্লাহ। সোমবারে কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর আপনাদের যারা বন্ধু বান্ধবী আরো এখনো রয়েছে, যারা এখনো মানে যোগদান করেনি, আপনাদেরকে আমার আমার ক্লাসগুলো সম্পর্কে একটু শেয়ার করবেন, যেন আমার সঙ্গে মানে আমার মানে কোর্সগুলোতে এনরোল হয় আর কি, এবং আশা রাখি ভালো কিছু পাবে আর কি। তো আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ধন্যবাদ। নেক্সট দিন আবার দেখা হবে আবারও।